আদালতে দেশের অভ্যন্তরে সরকার পরিবর্তন করতে গিয়ে যে নিষ্ঠুরতাটা হয়েছে, শেখ হাসিনা সরকার করেছে, যে হত্যাকাণ্ড হয়েছে, একই আদালতে সেই বিচারটা হতে পারে না। সেটা ভিন্ন জিনিস। একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের যুদ্ধ, পরস্পরের মধ্যে গোলাগুলি 9 মাস, লক্ষ লক্ষ লোকের রক্ত। আর এইটা হলো সরকার পরিবর্তনের জন্য গুলি করে মানুষ মারছে। এখানে কোনো যুদ্ধ হয় নাই দুই পক্ষের। তাহলে স্বীকার করতে হবে যে 5ই আগস্টে আন্দোলনকারী শক্তিরাও গোলাগুলি করছে, যুদ্ধ হয় না। এইখানে আন্দোলনের শক্তি জয়লাভ করছে, শেখ হাসিনারা পরাজিত হবে, তাদের বিচার হবে এবং কঠিন বিচার হবে। একই ট্রাইব্যুনালে না, অন্য একটা ট্রাইব্যুনালে একই রকমভাবে গঠন করে সেইখানে সঠিকভাবে বিচার হবে, সেখানে ফাঁসি হোক। বিচারের ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি বলছি এখন যে কোর্টে বিচারটা করা হয়েছে, যে জায়গাটা আপনি প্রশ্ন করছেন, এইটা এমন একদিন আসবে, এমনকি আগামী নির্বাচন যদি হয়, তাহলে আমি আমার কথাটা শুনেলো, নাহলে বলবো আমাকে আপনারা সবাই মিলে মারিয়ে ফেলতেছেন। না না না, মেরে ফেলা না, আমার কথাটা শুনে, বলতেছি আমার কথাটা শুনেলো, আমার কথাটা উত্তরটা দিতে দেন। আচ্ছা বলেন। তবে আমি কথা বলছি আইনজীবী হিসাবে, উনি কথা বলছে সাংবাদিক হিসাবে। উনার সাংবাদিকতা যেমন আমি বেশি বুঝবো না উনার চেয়ে, আইনের ব্যাপারটা উনি আমার চেয়ে বেশি বুঝবেন, বুঝতেও পারেন হয়তো বা, কিন্তু আমি আইনের ব্যাপারটাই বলছি। ওই যে যেটা রায় হয়ে গেছে এটা আর শেষ হবে না, এই কথাটা ঠিক না। ওই আজহারুল ইসলাম একজন ব্যক্তি ছিলেন জামাতের, উনার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল। যার শেখ হাসিনার সময় মৃত্যুদণ্ড হয়, তার কিন্তু আবার ইউনূস সাহেবের সময় হাসতে হাসতে বাইরে আবার ওই যে শাহবাগে 13 সনে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য শাহবাগী আন্দোলন হয়েছিল, এইখানে কিন্তু তার আবার সম্বর্ধনা হয়। এইখানে শেখ হাসিনার বিচার কিন্তু শেষ হয়ে যায় নাই। শেখ হাসিনার বিচারের আরেকটা পর্যায়ে রয়ে গেছে এপিলেট ডিভিশন, এবং সেইখানেই বিচারটা করতে, যদি রিয়েল বিচার করতে হয় মিনিমাম 1 বছর সময়, মিনিমাম এটা করে মিনিমাম লাগবে 1 বছর সময় বিচারটা ফাইনাল করো, তারপরে আবার রিভিউ আছে। কাজে উনি যে কথাটা বললো যে বিচার হয়ে গেছে, এইটা না। আমার কথাটা হলো এই প্রেক্ষাপটে ইলেকশনটা হইতেছে, তো যদি ইলেকশন রিয়েলি হয়, ইউনূস সাহেব মিন করেন, এই সরকার মেয়ে, এই ইলেকশনটা তো হবে তো ফেব্রুয়ারি মাসে 26, এটা কতদিন আছে আর 3 মাসের কম। ইলেকশন হইলে তো আর ইউনূস সাহেব থাকতেছে না। ইলেকশন হইলে তো ইলেকটেড গভর্নমেন্ট আসবে। আমি যে কথাটা বল, ইলেকটেড গভর্নমেন্ট আসলে কোর্টগুলোর চেহারা ভিন্ন রকম হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই যে কনস্টিটিউশনাল কোর্ট, আর ওই যে লোয়ার কোর্ট এবং জজ কোর্ট, এইটা হলো প্যানেল কোর্ট এবং সিপিসি দিয়ে চলে। আর এটা চলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কনস্টিটিউশন। ফজলু ভাই আমি একটু ঢুকি, সরি, সেটা হচ্ছে যে ওনার প্রশ্নটা ছিল যে শেখ হাসিনার এই পরিণতি হলো কেন, আমরা ওইদিকে কেন যাচ্ছি না। আমরা এই আইন আদালতের যে বিষয়টাতে নিয়ে যদি বেশি কথা বলি, আমি দুটো বাক্য বলি, যে সেটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক বিচার আচারের যে বিষয়, এটা কি আসলেই কোনো আইন আদালত শেষ পর্যন্ত থাকে? খালেদা জিয়াকে যে এতিমের মামলায় দেওয়া হলো এবং জেলে দেওয়া হলো, এবং তারপরে সেটা বাড়িয়ে দেওয়া হলো, কেন বাড়িয়ে দেওয়া হলো? যাতে তিনি নির্বাচনে অযোগ্য ঘোষিত হন। এবং তাকে যখন এটা ছিল একেবারে নজিরবিহীন ঘটনা। আপনার কথাগুলো কিন্তু আমাকে সাপোর্ট করতেছে। এবং আমি বলছি কি যে আমরা এই বিষয়টা, এটা রাজনৈতিক যে আমাদের হিংসা, প্রতিহিংসা এবং হিংসা, এইটা নিয়ে এত আইন আদালতের বাতাবরণ দেবার কিচ্ছু নাই। বিষয় হচ্ছে আমরা এখান থেকে শিক্ষাটি নেব কিনা, রাজনীতিবিদরা নেবেন কিনা। আওয়ামী লীগের নেতারা যেই রকম হুঙ্কার দিচ্ছেন অনলাইনে, তাতে তো মনে হয় না যে তারা শিক্ষা নিয়েছেন, এবং সরকারও তো নেয়নি। আমার কথা, আমার শেষ করাটা হইল, উনি যে কথাটা বলছে, আমি কিন্তু হাসিনার পক্ষে একটি কথাও বলি নাই। আমি শেখ হাসিনার বিপক্ষে 15 বছরে যত কথা বলছি, 15,000 লোক মিললে অত কথা বলে নাই। আপনি কিছুটা জানেন। কেউ যখন কথা বলে নাই, সব পালায়ে গেছে, সব চুপ করে গেছে, আমি কিন্তু তখন শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিদিন বলছি, আমার মৃত্যুর রিস্ক নেওয়া, আমার স্ত্রীকে বিধবা করার রিস্ক নেওয়া, আমার নামগুলা বললেও আপনারা বুঝবেন, না বললেও আপনারা বুঝবেন। এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের যে বারবার উনি বলতেছে, আওয়ামী লীগের হাজার হাজার, এখনো 20%, 25% ভোটার আওয়ামী লীগের আছে, হাজার হাজার যে ত্যাগী কর্মী বা হাজার হাজার লক্ষ কোটি কোটি সমর্থক, এদের কোনো সম্পর্কই ছিল না। এবং মানুষের সাথে সম্পর্কহীন থাকা অবস্থায় তার মধ্যে ভীতি কাজ করছে, আমি যদি ইলেকশন দিই তাহলে ইলেকশনে পরাজিত হবে। যার ফলে 14, 18 এবং 24 সনের ইলেকশনকে
মানুষের গণতান্ত্রিক অধিকারকে বঞ্চিত করছে। আর গণতান্ত্রিক অধিকার যখন একটা দেশে বঞ্চিত হয়ে যায় তখন মানুষের কোনো অধিকার থাকে না, আইনের কোনো এখানে এক্সিকিউশন থাকে না, লুণ্ঠনটা হয়ে পড়ে এখানে মূল ব্যাপার। সেই লুণ্ঠনটা বাংলাদেশে এত বেশি হয়েছে, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি 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 ইত্যাদি, যে কারণে শেখ হাসিনার আর বাঁচার কোনো পথ ছিল না এবং সেই দিকেই গেছে। এবং যেহেতু তার রাজনৈতিকভাবে তার চিন্তায় চেতনায় অতটাই ছিল না, আইকিউ ছিল না, ইতিহাসের এত বড় দৃষ্টিভঙ্গি তার মধ্যে ছিল না, সে মনে করছে গুলি করে মানুষ মেরে ফেললেই সে থাকতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, গুলি তো আর সে করে না, যাদের উপরে গুলি করার দায়িত্ব ছিল তারাও শেষ পর্যন্ত তাকে সহযোগিতা অনেকাংশে করে নাই। এখানে তার পতন হয়েছে, এবং এই পতনটা হওয়া তার উচিত হয়েছে। 5ই আগস্টে পতন হওয়াটা তার উচিত হয়েছে, এই ব্যাপারটা আমি স্বীকার করব। কি আমার কথাটা বুঝছেন? কিন্তু 5ই আগস্টের পতনটাই এই ছিল না যে এই দেশের নাম বাংলাদেশ না হইয়া পূর্ব পাকিস্তান হয়ে যাবে। এই দেশের মুক্তিযুদ্ধের যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বাদ দেয়া, 72-এর সংবিধান বাদ দেয়া, এখানে ওই আমেরিকার নাগরিক এসে একটা সংবিধান লিখে দিবে, এইটা তো 5ই আগস্টে ছিল না। এইটাও ছিল। এই যে 5ই আগস্টের পরে যা হইল, গণতান্ত্রিকভাবে কিছুই হইল না। এখনো যদি 26 সনের ফেব্রুয়ারি মাসে ভোট হইয়া যদি ইলেকশনে যারা মেজরিটি হবে তাদের হাতে দায়িত্ব না দেয়, তাহলে এই দেশটা ভিন্ন দিকে যাবে। ওই যে কয়, উপরে কাটবে গলা আর নিচে কাটবে কোমর, এটা হবে বাংলাদেশ। মাহবুব ভাই, একটা কথা বলছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, যে শেখ হাসিনা তো আর নিজে গুলি করেননি এবং যারা তার পরের টায়ারে ছিল তারা হয়তো তাদেরকে ভুল বুঝিয়েছে বা কি কোনো সহযোগিতা করেনি। না, বলেছেন, আমি শুনলাম তো। এখন যে এই জায়গাটাতে আমার যে বক্তব্যটা হচ্ছে, আমরা আরেকটু যদি গভীরে যাই, শেখ হাসিনা বললেন যে অত পরিণত মনস্ক রাজনীতিবিদ ছিলেন না দেখে এই কাজগুলো করেছেন। আমরা যদি 80 দশকের দিকে একটু ফিরি, এই 9 বছরে এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার যে ভূমিকা আমরা সকলেই জানি। তারা তখন যে গণতান্ত্রিক আন্দোলনে অন্যতম কারিগর হিসেবে কাজ করলেন। পরবর্তীতে 96-তে কিন্তু শেখ হাসিনা জিতেই এলেন এবং তখন পরপর 91, 96, 2001 ঠিক মতোই সরকারগুলো পরিবর্তিত হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 2006 সালে কিন্তু বিএনপি এই প্রথম গড়বড়টা শুরু করলো যে তত্ত্বাবধায়ক সরকার তারা নিজেদের মতো তৈরি করবে। এইখান থেকেই একটা এই হিংসার রাজনীতিটা অনেক বড় আকার ধারণ করলো এবং 1/11 এলো। তারপরে যখন শেখ হাসিনা ক্ষমতায় এলেন, উনি দেখলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার করলেই তো আমি আবার নির্বাচনে যাব এবং একটা নিরপেক্ষ নির্বাচন করলে আমি হেরে যেতে পারি, এই শঙ্কা থেকে, এবং তিনি তখন ক্রমাগত শক্তিশালী হচ্ছিলেন এই চারপাশের তোষামোদের কারণে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের নিজের কিছু গোষ্ঠী তিনি তৈরি করতে শুরু করলেন এবং দেখলেন যেগুলো তো খুব সহজে কিনে নেওয়া যায়। এবং তারপরে দেখেন 3টি পরপর ছলে বলে কৌশলে নির্বাচন। এবং এইগুলো কিন্তু কোনোভাবেই অপরিণত রাজনীতির কথা আমরা বলতে পারি না, বরং কর্তৃত্ববাদ এবং স্বৈরাচারী মানসিকতা কিভাবে গড়ে ওঠে, যে সংবিধানের ফাঁক ফোকরগুলো কিভাবে, এগুলো তো খুবই সুচিন্তিত এক ধরনের সিদ্ধান্ত নেওয়া যে কি করে গণতন্ত্রকে ধ্বংস করা যায়। এবং সেইগুলো উনি নিশ্চয়ই একা করেননি, কিন্তু নেতৃত্ব দিয়েছেন তো। এবং নেতৃত্ব কোন জায়গা থেকে দিয়েছেন? এই যে রাজনৈতিক যে গঠন প্রক্রিয়াগুলো দলের, বিএনপির যেমন, আওয়ামী লীগের তেমন, সবগুলো দলেরই তো আমরা আজকাল তাই দেখছি, যেখানে যে রাজনীতিতে যে আমরা আদর্শ চর্চার কথা বলি সেটা কি আসলে উপস্থিত কোথাও? আজকে যখন সংস্কার কমিটি হলো, এই যে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তি এলেন, আমাদেরকে কিছু প্রত্যাশা ছিল না জাতির? খুব বড় প্রত্যাশা কিন্তু ছিল। এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র, বাক স্বাধীনতা, জবাবদিহিতা। এইটার জন্যেই মানুষ সবাই সমবেত হয়েছিল। হয়তো সেটা যার জায়গা থেকে এসেছিল, কিন্তু মূল প্রত্যয় তাই ছিল। এখন সেখানে যখন ইউনূস সাহেব এলেন, তার যে সব কমিটি তৈরি হলো, রাজনৈতিক দলের সংস্কার নিয়ে একটি কথাও কিন্তু সেখানে বলা হলো না। এখানে একটা পরিবারতন্ত্র কিন্তু কাজ করে, যেটা করে বঙ্গবন্ধুর পরিবার, যেটা শহীদ জিয়াউর রহমান সাহেবের পরিবারও কিন্তু একইভাবে বিএনপিতে কাজ করে। তো কাজে এই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ, আবার উল্টো দিকে একই অবস্থা। তো এইটা কতদিন চলবে একটা গণতান্ত্রিক দেশে? এবং এই যে পরম্পরা, আপনি বলবেন পাকিস্তানেও তাই, ভারতেও তাই, এই জন্যই পাকিস্তান ভারতেও সেই রকম রাজনৈতিক সংস্কৃতি, এই প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি। আপনাকে তো দাঁড়াতে হবে মাটিতে এবং আপনাকে একটা স্বাভাবিক বিকাশের রাস্তা থাকতে হবে। আপনি যেই গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা আমরা বলি, সেটা যদি সমাজে চাই, তাহলে দলের অভ্যন্তরে তো সবার আগে চাইতে হবে। সব সময় তো কথা, প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, জবাবদিহিতার সামনে দাঁড়াতে হবে। আমাদের নেতারা সেটা চান না, এবং চান না বলে সব জায়গায় শ্রেণী পেশায় তারা নিজেদের লোকজন বসাতে চান। আপনার সাথে আমার মত মিলবেন না, আমি বলবো আপনি বিপক্ষ দলের দোসর। এবং এটা আওয়ামী লীগের সময় সবাইকে
হরে ধরে বিএনপি জামাত বলা হয়েছে। এখন ক্ষমতাসীনরা বলেন আপনি আওয়ামী দোসর, তাদেরকে করলে। এখন আপনি দেখুন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করার অনুরোধ করছেন কি বিএনপির নেতারাও। আমরা কি দেখছি? তারা বন্দর ইজারা দিতে শুরু করেছেন। তারা যেই সমস্ত কাজ করছেন এটা কি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে? আপনার 90 দিনও নেই নির্বাচনের, আপনি তখন এই তড়িঘড়ি করে যেদিন শেখ হাসিনার রায় হচ্ছে সেই দিন কেন আপনি এই সমস্ত করতে যাচ্ছেন? এই প্রশ্নগুলো আমাদের মধ্যে শঙ্কা নিয়ে আসে সামনে। আপনি দেখুন যে এই যে ডানপন্থার উত্থানের কথা যেটা আমরা আলাপ করছি, এগুলো কিন্তু খুব ছোটোখাটো বিষয় আর নয়। আপনি জামাতের আমির বলছেন নারীদের 5 ঘন্টা কাজ করাবেন, আপনি বলছেন যে নারীরা ঘরের রানী, আপনি বাসায় টাকা পাঠিয়ে দেবেন। এই সমস্ত কথাবার্তা আসলে কি বার্তা দেয় সমাজে? আপনি প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে অনেক রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। এই চর্চাগুলো সমাজে কিন্তু অন্যরকম একটা বার্তা দেয়। আজকে তরুণ প্রজন্মের সামনে এমনভাবে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ মানে একটা বস্তা পচা ব্যাপার, এটা মানে বুড়োদের বিষয়, এটা আর চলে না সমাজে, এই সমস্ত চলে না। মানে কি? মানে আপনি এমনভাবে মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করেছেন আওয়ামী লীগের এই 16 বছরে যে এইটার বিরক্তি এসে গেছে মানুষের। এটা তো এরকম হবার কথা নয়, কারণ আপনাকে চর্চা করতে হবে। আপনি কাজ না করে শুধু যদি বক্তৃতা করেন, ওই জায়গাতে যা হবার তাই হয়েছে। আমাদেরকে এখন দৃষ্টি দিতে হবে যে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চাটা আমরা কিভাবে করতে পারি, দলে দলের বাইরে সমাজে। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। এর আগে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের এখনো 20 থেকে 30% বলি না আমি। আচ্ছা আচ্ছা, বেশি এটা বললে আবার আমাকে, আচ্ছা বেশি বললাম। এই 20% আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের দালাল, এই 20% আওয়ামী লীগের ভোট আসলে আগামী নির্বাচনে কোন দিকে যাবে? কোন দিকে যাবে আগামী ভোট? এই ভোট আওয়ামী লীগের না বললো আওয়ামী লীগ ইলেকশন করলে ভালো হয়। আমার বলার বিষয় না, আমি চাচ্ছি যে সকলেই অংশগ্রহণ করুন। আমি কথা বললে যদি আপনি মধ্যে কথা বলেন তাহলে তো টাইম একেবারে শেষ। না, আপনি আমার কথাটা হলো উনি বলছে ইনক্লুসিভ, যারা অপরাধ করছে তাদের বিচার হোক, কিন্তু টোটাল আওয়ামী লীগকে কেন ইলেকশনের বাইরে রাখবেন? আপনি কথাটা বলছেন এটাই তো আমি বলতেছি। আমিও মনে করি একটা ইনক্লুসিভ ইলেকশন হওয়া উচিত, নট আওয়ামী লীগ। উনি যেমন আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ চাই না, কিন্তু যদি কেউ মুক্তিযুদ্ধের পক্ষে, বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, 72-এর সংবিধানের পক্ষে, প্রগতির পক্ষে, এইসব বস্তাপচা মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে যদি কেউ ইলেকশন করতে চায়, ওদেরকে চ্যালেঞ্জ করে, তাহলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তাহলে এটি ইনক্লুসিভ হয়ে যাবে, অন্তত 60% ভোট পড়বে। আর শুধু বিএনপির নেতৃত্বে একজোট আর জামাতের নেতৃত্বে একজোট হইলে পরে তাহলে প্রথমেই 30% ভোট বাদ হয়ে যাবে। 70% ভোট পড়ে তো আমাদের দেশে, 40% আইসা যাবে। এরপরেও ওই যেমন আওয়ামী লীগ নিজেদেরই 40-42% ভোট ছিল, কিন্তু 18 সনে দেখা গেছে নিজেরা চেষ্টা করে 10%-এর বেশি নিজেদের লুকিয়ে আসে না, কারণ এটার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। বিবেকের উপরে তো আপনি কোনো হস্তক্ষেপ চালাতে পারবেন না। যদি শুধু জামাত এবং বিএনপি ইলেকশন হয় তাইলে ভোটের সংখ্যাটা কি হবে বলা বড় মুশকিল। এটা খুব বেশি পার্টিসিপেটিং ইলেকশন হবে বলে মনে হয় না। এবং এইখানে নিশ্চিতভাবে আমি না বললেও আল্লাহর রহমতে বলবো বিএনপি মেজরিটি হয়ে ক্ষমতায় যাবে। আর জামাতকে যদি আপনি বিরোধী দল করতে চান, জামাত 6 মাসে বিএনপিকে তুলাদুনা করে ফেলবে এবং এই দেশটা চলে যাবে ওই আফগানিস্তানের পথে। আমার কথাটা শুনে এই কথাটা বলে আমি শেষ করে ফেলবো। এইখানে যদি ওই যে আমি যে বলছি যে মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ ছাড়াও যদি একটা শক্তিকে ইলেকশনে অংশগ্রহণ করতে চান, এরা জামাত সহ যে মোল্লারা যে দলটা করবে বা জোটটা করবে তাদের চেয়ে অনেক বেশি ভোট এবং সিট পাবে আমি মনে করি। এখন জনগণ যদি জামাতকে ভোট দিয়ে বিরোধী দলের আসনে বসায় তাহলে সমস্যা কি? জনগণ বসাইলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি জানি এটার নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত জীবনে কোনোদিন ক্ষমতা আসবে না। আমি মুক্তিযুদ্ধ হিসাবে কথাটা বলতেছি, আমি বিএনপি টিএনপি বুঝি না। এটার নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত কোনোদিনই দেশে ক্ষমতায় আসবে না। জনগণ, আমি জানি জনগণ কি চায়। আমার জনগণ চিনাইতে হইব না। আমার রাজনীতির বয়স 61 বছর। আমি বাংলাদেশের 452টা থানায় চিনি। আমি 452টা থানা চিনি। জামাত পাস করবো